দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। শাহিনা ওয়াহিদ চলে এসেছি প্রতিবারের মতো আপনাদের সাথে আলোচনা করতে। সাথে আজকে আমাদের আছেন ডক্টর মাহফুজ কবির, উনি আছেন অর্থনীতিবিদ। তার সাথে MS সিদ্দিকী, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে, এবং রাশিদুল করিম মনু, উনি আছেন সভাপতি পাট পণ্য উৎপাদন ও রপ্তানিকারক সমিতি থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলবো আজকে LDC থেকে উত্তরণ এবং সম্ভাবনা এবং তার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সাথে। আমি কথা শুরু করতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে বীজ সংলাপে আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সাথে থাকার জন্য। আমরা আসলে LDCর ব্যাপারে জানি এবং জানি যে আসলে এটার সাথে কিভাবে বাংলাদেশের এই রপ্তানিটা আসলে সম্পর্কিত। একটু আমাদেরকে জানাবেন যে এই LDCর কাতার থেকে আসলে উত্তরণে বাংলাদেশ কতটা লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখানে আমাদের দেশের একটা ইমেজের প্রশ্ন জড়িত, মানে বাংলাদেশের যে গত বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং তিনটি ইন্ডিকেটর, বিশেষ করে যে মাথাপিছু আয়, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা, আর মোটামুটি আমাদের যে রেজিলিয়েন্স আর কি, এই জায়গাগুলোতে আমরা কতটুকু ভালো করছি আর কি একটু দেখাচ্ছে। এই আমাদের 2018 সালের যে অ্যাসেসমেন্ট জাতিসংঘের, সেখানে আমরা তখনও ভালো করছিলাম, আবার এই বছরের যে অ্যাসেসমেন্ট সেখানেও কিন্তু আমরা ভালো করছি। তো এই সব মিলিয়ে এই করোনা মহামারীর সময়ও কিন্তু আমরা যে ভালো করছি সেটার আসলে প্রেক্ষাপটটাই ছিল যে 2024 সালের যে একটা গ্রাজুয়েশনের টাইমলাইন ছিল সেখান থেকে আসলে 26-এ দেওয়া হয়। কারণ এই সময় ভিতরে করোনা মহামারীর কারণে অর্থনীতির যে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোকে মাথায় রেখে এবং সেটাতে রিঅর্গানাইজেশন সেই বিষয়টা দেখে কিন্তু এই একটা টাইমলাইন সেট করা হয়েছে। এবং আমাদের মূল যে জায়গাটা সেটি হচ্ছে যে আমাদের এই ধারাবাহিক উন্নতি এবং আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবং বিভিন্ন খাতে আমরা ভালো করছি, তো সেই জায়গা থেকে আমরা আসলে এরকম একটা গ্রাজুয়েশনের দিকে যাওয়ার চিন্তা করছি, সরকার করেছে চিন্তাটা। তো এখন যে কোনো ধরনের এই গ্রাজুয়েশন বা এই রিলেটেড যে সমস্ত ইন্টারন্যাশনাল ডিসিশন গুলো আছে সেগুলোর থেকে কিন্তু লাভ ক্ষতি দুটোই আছে। তবে আমরা মোটামুটি আশাবাদী, সরকার আশাবাদী যে আমরা গ্রাজুয়েশন যদি হয়ে যায় তারপরেও ভালো করব। 2005-এ যখন MFA পেজ আউট হলো তখন কিন্তু অনেকেই শঙ্কা করেছিল যে কি হবে আসলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়তো ধসে পড়বে এবং এদেশে লক্ষ লক্ষ যে নারী শ্রমিক আছে এটার সঙ্গে জড়িত, তারা কাজ হারাবেন এবং আরো নানা রকমের অর্থনৈতিক সংখ্যার কথা বলেছিলেন তখন অনেকেই, শুধুমাত্র বাংলাদেশই না সারা পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা কিন্তু এই সমস্ত বলেছিলেন। কিন্তু সেই সংখ্যাগুলো উড়িয়ে দিয়ে কিন্তু আমরা আরো ভালো করেছি আমাদের তৈরি পোশাক রপ্তানিতে। তবে 2026 সালের যে গ্রাজুয়েশন, তো ওইখানে কিন্তু তখন এই MFA ফেজ আউটের মতো অবস্থা থাকবে না। তখন কিন্তু আমাদের দেশের যে তৈরি পোশাক রপ্তানি সেটা বড় রকমের শুল্ক বাধার মধ্যে পড়বে। এই মুহূর্তে বাংলাদেশের তৈরি পোশাক যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে নানা রকমের সুবিধা ভোগ করছে, বিশেষ করে এই সুবিধার মূল কারণ হলো যে শুল্ক মুক্ত রপ্তানি। আর ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু আমাদের মূল যে এক্সপোর্ট সেটি হচ্ছে। আর এটি ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত, চীন এবং আরো অনেক দেশ আছে যেখানে কিন্তু আমরা শুল্ক মুক্ত ভাবে রপ্তানি করছি। তো সেই জায়গাতে কিন্তু হয়তো আমাদের তৈরি পোশাকটা সবচেয়ে বড় রপ্তানি পণ্য নয় ওই বাজারগুলোতে, বিশেষ করে চীনের বাজারে ওরকম নয় বা ভারতের বাজারে অত বেশি তৈরি পোশাক রপ্তানি হয় না অন্যান্য পণ্যের তুলনায়। তারপরেও যতটুকু হচ্ছে ততটুকু কিন্তু আমরা পাচ্ছি এই যে শুল্ক মুক্ত যে বাজার সুবিধা সেটির জন্য। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বড় রকম একটা ধাক্কা খেতে পারি যদি আমাদের ওইরকম প্রস্তুতি না থাকে। সরকার যে কয়েকটা কমিটি গঠন করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর, সেই দপ্তরে যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি প্রধান আছেন এবং APCCI থেকে শুরু করে আর কি যে বেসরকারি যে সংগঠনগুলো আছে মানে বাণিজ্য সংগঠন তাদের নিয়ে, আর এই বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন তাদেরকে নিয়ে একটা শক্তিশালী কমিটি তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সেটি দিক নির্দেশনা দিচ্ছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা বড় রকমের প্রস্তুতি কিন্তু হচ্ছে এই মুহূর্তে, এবং এই প্রস্তুতির ফলাফল আসলে কি দাঁড়ায়, আমাদের আসলে সক্ষমতা কতটুকু বাড়ানো যায় যে এই LDC গ্রাজুয়েশনের পরেও আরো অবশ্য 3 বছর আমরা কিছু সুবিধা পাবো, কিন্তু এরপরে আমাদের LDC প্লাস পেতে হবে, GSP প্লাস পেতে হবে আমাদের। তো এই GSPর আন্ডার যেহেতু আমরা রপ্তানি করছি ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে এবং অন্যান্য দেশে আমরা করছি, তো এই কারণে আমাদের অনেক রকমের প্রস্তুতির দরকার আছে আগামী 5 বছরে। সেটা যদি আমরা নিতে পারি
সফলভাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়তো রপ্তানির বাণিজ্যের ততটা চাপ আসবে না, ততটা চ্যালেঞ্জের মুখে পড়বো না। তবে আমাদের প্রস্তুতি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারি, এরকম একটা শঙ্কা আছে, এবং সেটি অমূলক নয়। তবে সব মিলিয়ে আমাদের অর্থনীতির যে রেজিলিয়েন্স, যেটি আমরা দেখতে পাচ্ছি, গত অনেক রকমের ঘাত প্রতিঘাত এসছে, উত্থান পতন এসছে আন্তর্জাতিক বাজারে, তবে আমরা কিন্তু ভালোই করেছি। তবে মানে সুতরাং এই বিষয়টা মাথায় রেখে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি পরিস্থিতিটা ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়বো না, এই আশাটাই রয়েছে আমাদের। জি, আমি একটু এমএসসি দিকে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। উনি বলছেন যে আসলে সম্ভাবনা অনেক আছে, তার সাথে সাথে হয়তো আমরা চ্যালেঞ্জের মুখে পড়বো না। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় আসলে চ্যালেঞ্জ বা সুবিধা কি রয়েছে, এবং যদি চ্যালেঞ্জের মুখে পড়তেই হয় কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে? চ্যালেঞ্জগুলো খুবই স্পেসিফিক। ধন্যবাদ। ডক্টর মাহফুজকে সাপ্লিমেন্ট করে বলতে চাই, উনি কয়েকটা বলেছেন। সেটা হচ্ছে যে ইউরোপীয় মার্কেটে জিরো ট্যারিফে আমরা এক্সপোর্ট করি, ইউরোপিয়ান ইউনিয়ন ক্যানাডিয়ান মার্কেট সেটা বন্ধ হয়ে যাবে। আমরা গার্মেন্টস এর একটা সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন, একটা স্টেজের ম্যানুফ্যাকচারিং করলেই আমরা আমাদের পারপাস সার্ভ করতে হয়। এখন ভ্যালু এডিশনে বেড়ে যাবে 25 থেকে 40% চলে যাবে, এবং ডাবল স্টেজ প্রোডাকশন করতে হবে। মানে একটা জিনিসকে দুইবার, সুতা থেকে কাপড়, কাপড় থেকে গার্মেন্টস, এই ধরনের দুইটা স্টেজে আমাদেরকে প্রোডাকশন করতে হবে। আমরা যে ডোনারদের কাছ থেকে যে এইড পাই, সাহায্য পাই, সেগুলো আর থাকবে না। আমাদের যে বাজেটারি অ্যালোকেশন, বাজেট যেমন প্রায় 15% মতো বাজেটের যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স দেন, সেগুলো আমরা পাবো না। আমরা ইউএন এবং আইএলওর মতো অর্গানাইজেশনগুলোতে যে চাঁদা দিই, সেই চাঁদা এটা প্রেফারেন্সিয়াল রেট ছিল, আমাদেরকে অন্যান্য দেশের মতো নর্মাল রেটে দিতে হবে। আমাদের দেশে টেকনোলজি ট্রান্সফার করা হতো ফ্রি, উন্নত দেশগুলো সেগুলো এখন আর আমাদেরকে ফ্রি দেবে না, আমাদেরকে এটা পয়সা দিয়ে নিতে হবে। আমরা ক্লাইমেট চেঞ্জের যে বিশাল আর্থিক সাহায্য পাই বিভিন্ন সংস্থা থেকে, সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের এনজিও গুলো যে অ্যাসিস্ট্যান্স গুলো পায়, সেগুলো বন্ধ হয়ে যাবে। অলরেডি নোটিশ দিয়েছে বিভিন্ন এনজিও কে যে তোমরা, তোমাদেরকে আমরা টাকা দিতে পারবো, তোমরা লোকালি বিভিন্ন ডোনারের কাছ থেকে এটা নিয়ে তোমাদেরকে চালাতে হবে। আমরা প্রচুর স্কলারশিপ পেত, আমাদের স্টুডেন্টরা, আমাদের সরকারি কর্মকর্তারা, সেই স্কলারশিপ গুলো বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের দেশের সরকারি কর্মকর্তারা যে প্রায়ই বিদেশে যান, সেই বিদেশে যাওয়াটা সরকারি খরচে এইটার আন্ডারে, মানে এটা বিদেশি সংস্থাগুলো দিত, সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন এটা প্রায় আমি 10টার মতো লিস্ট আপনাকে বললাম, এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে যে চ্যালেঞ্জ গুলো, এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, তাতে আমাদের দেখা যাবে যে আমাদের 9%-এর মতো আমাদের কস্ট বেড়ে যাবে, প্রায় 12% থেকে 9 থেকে 12% কস্ট বেড়ে যাবে আমাদের গার্মেন্টস এর। এট দি সেম টাইম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভিয়েতনাম যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, ওদের কস্ট কমে যাবে, ওদের ডিউটিটা জিরো ট্যারিফে চলে যাবে। সুতরাং আমাদের সাথে তাদের প্রাইসের ভেরিয়েশন হবে 10 থেকে 12%। অর্থাৎ আমাদের প্রোডাক্ট থেকে 10 থেকে 12% কমে ভিয়েতনাম এক্সপোর্ট করতে পারবে। সুতরাং এই এক্সপোর্টটা যদি আমাদের এফেক্টেড হয়, তাহলে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এবং অনেকে বলেন যে আমরা পড়বো না, আমরা ইফিশিয়েন্ট হব, আমরা এটা করব সেটা করবো, অনেক কিছু বলেন, কিন্তু ইফিসিয়েন্সি বাড়িয়ে আমরা হয়তো 1-2% আমরা কস্ট কম্পিটিটিভনেস বাড়াতে পারি, কিন্তু আমরা 12% খরচ কি করে কমাবো? এটা আমরা আসলে বিপর্যয়ের ভিতরে পড়বো। প্রাইমারিলি যেটা স্টাডি, সেটা দেখা যাচ্ছে যে আমাদের যে 30 বিলিয়নের গার্মেন্টস এক্সপোর্ট আছে, এখান থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলার ইনস্ট্যান্টলি আমাদের এক্সপোর্ট কমে যাবে। সুতরাং আমরা আসলে সমস্যার ভিতরে পড়ে যাব। আর ফরেন এইড যদি না থাকে, টেকনোলজি ট্রান্সফার যদি না থাকে, এট দ্য সেম টাইম যে আমরা যে এখন ডিউটি ফ্রি ফার্মাসিউটিক্যাল মেডিসিন এক্সপোর্ট করি সারা পৃথিবীতে, সেটা আর আমরা পারবো না। আমাদেরকে প্যাটেন্ট কিনতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এক্সপোর্টের জন্য। ফরেন কোম্পানিগুলোকে আমাদের দেশে ইন্ডাস্ট্রি করার জন্য তাদের কপিরাইট প্রোটেকশন দিতে হবে। এগুলো করলে বিদেশে এক্সপোর্টের মেডিসিনের দাম বেড়ে যাবে, এট দি সেম টাইম বাংলাদেশের মার্কেটেও মেডিসিনের দাম প্রচন্ড রকম বেড়ে যাবে, কারণ কপিরাইটের প্যাটেন্টের প্রাইস দিতে হবে আমাদেরকে।
এখন আমরা সেটা ফ্রি একটা ফর্মুলেশন জোগাড় করে আমরা তৈরি করে নিজেরা সেটা মেডিসিন ইউজ করছি এবং এক্সপোর্ট করছি, সেটা আর আমরা এলডিসি গ্রাজুয়েশনের পরে পারবো না। সুতরাং সব দিক থেকে আমি চ্যালেঞ্জ না এটা না বলে আমি স্পষ্ট করে বলবো আমাদের জন্য সাংঘাতিক রকম চ্যালেঞ্জ আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রিপেয়ারনেস, আমাদের প্রিপেয়ারনেস আসলে নেই। আমাদের যারা ডিসিশন মেকার তারা ভাবছেন যে আমরা জিএসপি প্লাস পেয়ে যাব, জিএসপি প্লাস পেলে আমাদের সে এক্সপোর্ট গুলো গার্মেন্টস যা আছে তাই থাকবে। কিন্তু জিএসপি প্লাস পাওয়ার জন্য যে হিউম্যান রাইটস সিচুয়েশনের কথা বলছে, লেবার ল এর কথা বলছে, সেগুলো আমরা কিন্তু মোটে নজর দিচ্ছি না। আমরা সরকার বিভিন্ন ভাবে কোনো জেনাতন ভাবে একটা অ্যামেন্ডমেন্ট করে আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু যতবারই আমরা চেষ্টা করি ইউরোপিয়ান ইউনিয়ন ভদ্রভাবেই বলে যে আমাদের এটা সাফিসিয়েন্ট হয়নি। কদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর 8-10 দিন আগে স্পষ্ট করে বলে দিয়েছে যে জিএসপি প্লাস কোনো পিকনিক নয় যে আপনারা চাইলেই কিছু খাবার পেয়ে যাবেন। অর্থাৎ একটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এত সহজে আপনারা জিএসপি প্লাস পাবেন না। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের বাজেটের কি হবে? আমরা সাবসিডাইজড রেটে লোন পাবো না, আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোর কি হবে? এইসব ব্যাপারগুলোতে আমাদের অনেক রকম চ্যালেঞ্জ। এটা শুধু গার্মেন্টস অথবা বিজনেস নয়, আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমাদের বাজেটের যে ফান্ড অ্যালোকেশন, এগুলো কোত্থেকে আসবে? এখন তো আমরা সাবসিডাইজড রেটে পাই, অথবা পদ্মা সেতুর মতো বড় প্রজেক্ট গুলোতে আমরা সাবসিডাইজড রেটে, যদিও পুরোপুরি সাবসিডাইজড না, সাবসিডাইজড রেটে আমরা অনেক লোন পেয়েছি। অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলোতে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে, সেগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে রেগুলার রেটে অন্যান্য দেশগুলো যে রেটে লোন পায় সে রেটে আমাদেরকে লোন নিতে হবে। এতগুলো ব্যাপারে যে আমাদের দেশ চ্যালেঞ্জের ভিতরে পড়বে, এগুলোকে আমি ছোটভাবে বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমাদেরকে ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে বলে আমি মনে করি। অবশ্যই। জি, রাশেদুল করিম মুন্না, আপনার কাছে আসছি। আমাদের দুজন বক্তার কাছ থেকে আমরা শুনলাম আসলে ওনাদের মন্তব্য কি কি চ্যালেঞ্জ হতে পারে, কিছু সমাধানও জানা গেল, কিন্তু তারপরে আপনার কাছে আসলে আমি একই প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। আপনি একটু আমাদেরকে জানাবেন যে রপ্তানি সহ আসলে অন্যান্য খাত কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এটাকে আসলে ইন্ট্রোডিউস করানো হয়। আপনি শুনতে পাচ্ছেন? আপনার মনে হয় মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। সরি। জি, আপনার পূর্বতন দুজন বক্তার যে বক্তব্যগুলা উনারা দিয়েছেন চ্যালেঞ্জের ইস্যুতে, আমি ওনাদের সাথে একমত পোষণ করে বলছি যে আমাদের অবশ্যই সামনে একটি কঠিন চ্যালেঞ্জ আসছে, কিন্তু পাশাপাশি যদি আপনি সম্ভাবনার কথা চিন্তা করেন, সেখানে আমি অনেক আশাবাদী। আমি আজকে থেকে 20-25 বছর আগে যখন ইউরোপের মার্কেটে এক্সপোর্ট করতে যেতাম, মার্কেটিং এর ইস্যুতে ইন্টারন্যাশনাল ফেয়ার গুলোতে যেতাম, আমাদের বায়ারদের একটা পারসেপশন ছিল বাংলাদেশের ব্যাপারে, আমরা তো নিউজে বিবিসি বা সিএনএন এ হচ্ছে তোমাদের বন্যা দেখছি, খরা দেখছি, অর্থাৎ বাংলাদেশকে তারা একটা নেগেটিভ একটা পারসেপশন থেকে তারা বিবেচনা করত। আমি রিসেন্টলি এই কোভিড এর আগে যখন ইউরোপে যেতাম, বিশেষ করে রানা প্লাজার দুর্ঘটনার পরবর্তী সময়কালে বাংলাদেশের যে কমপ্লায়েন্স ইস্যুতে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের যে ডেভেলপমেন্টটা হয়েছে, আমার যে চেঞ্জ সবগুলোর সাথে আমি কাজ করি, যদি আমি গার্মেন্টস নিয়ে কাজ করি না, আমি জুট নিয়ে কাজ করি, তারা বেশ পজিটিভ ইমপ্রেশন ব্যক্ত করেছে। ও, তোমাদের দেশে এত ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং প্রত্যেকটা সম্ভাবনার সাথে চ্যালেঞ্জ থাকবে, এবং প্রশ্নটা হচ্ছে যে এই চ্যালেঞ্জের জায়গাতে আমরা সমন্বিত পরিকল্পনা করতে পারছি কিনা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে বাজেটের যে ধরনগুলো আছে 1 বছর কেন্দ্রিক, এই জায়গাতে আগামী 5-6 বছর পরে যে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি, এটাকে মোকাবেলা করার জন্য এখন থেকেই যত চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে, সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে, সমন্বিত ভাবে সেক্টর ওয়াইজ যদি আমরা একটা চ্যালেঞ্জ গুলাকে আইডেন্টিফাই করি এবং সেটা থেকে অতিক্রম করার জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া দরকার, সরকার কি করতে পারে, আমরা ব্যবসায়ী সম্প্রদায় কি করতে পারি, এই বিষয়টাকে যদি সামনে এনে আমরা অন্তত 5 থেকে 7 বছরের একটা পরিকল্পনা ঘোষণা হয়, আমি মনে করি সেই জায়গাতে হয়তো একটা চ্যালেঞ্জের অতিক্রম করার একটা সুযোগ বাড়বে। কিন্তু আমি চ্যালেঞ্জের কথা মাথায় রাখছি, কিন্তু আমরা পদক্ষেপগুলার সেই তুলনায় আমরা উদ্যোগগুলা দেখছি না।
এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের একটা আতঙ্কের বিষয় বা আমাদের হচ্ছে একটা বড় নেগেটিভ পার্ট, যে আমরা এই জায়গাতে হচ্ছে অ্যাড্রেস করে আমাদের করণীয়টা আমরা নির্ধারণ করার ঘোষণা দেখছি না। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগটা আমি মনে করি একটা বাস্তবায়নের জায়গাটাতে হচ্ছে যত দেরি হবে আমাদের চ্যালেঞ্জের জায়গাটা তত পরিধিটা বড় হবে। আমি পাশাপাশি মনে করি যে আমাদের যে জিনিসটাকে মাথায় রাখতে হবে, ইন্ডাস্ট্রি গুলাতে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের বিষয়গুলো আসছে, বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুতে। আমি মনে করি এন্টায়ার ইন্ডাস্ট্রিতে নন গার্মেন্টস সেক্টর গুলাতে সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে। পাশাপাশি ভাবতে হবে যে আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে বেসিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, অর্থাৎ যেখানে ভ্যালুয়েশন হচ্ছে খুবই কম এবং আমাদের প্রফিট মার্জিনও খুব কম। সুতরাং এই জায়গাতে হচ্ছে আমি স্ট্রংলি ফোকাস করছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে R&D বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কনসেপ্টেই নেই। আমরা হয়তো 100 কোটি টাকা বা 500 কোটি টাকা বিনিয়োগ করছি, কিন্তু R&D তে কোনো বাজেট বরাদ্দ থাকছে না। এবং সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো আছে সেখানেও আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে আমাদের আশেপাশের দেশগুলো যারা এগিয়ে গেছে তারা বেশ কিছু প্রফেশনাল ইনস্টিটিউট ডেভেলপ করেছে, ইউনিভার্সিটি ডেভেলপ করেছে, রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপ করেছে, যেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এই R&D বা এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে যাতে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্ট উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি। ইন্ডাস্ট্রি কিন্তু হচ্ছে R&D করবে না, ইন্ডাস্ট্রি কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে না। সুতরাং এই জায়গাতে আমি হচ্ছে যেহেতু আমাদের এই জায়গাতে একটা বড় ধরনের ঘাটতি আছে, বিশেষ করে আমি যে জুট সেক্টরের কথা বলি, ইন্ডিয়াতে প্রতি বছর 4টা রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় 150 কোটি রুপি হচ্ছে শুধুমাত্র R&D এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে খরচ করা হয়, যেখানে আমাদের 1 কোটি টাকা খরচ করা হয় না। সুতরাং এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করতে যাচ্ছে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে, যে আমাদের R&D প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টকে কিভাবে আমরা এনহ্যান্স করতে পারি। আমাদের টেকনোলজির যে ঘাটতিটা আছে, আমরা বেসিক টেকনোলজি নিয়ে কাজ করছি বা পুরনো টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা ভ্যালুয়েটেড বা ডাইভার্সিফিকেশনের জায়গায় আসতে গেলে যে আধুনিক প্রযুক্তির টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে হবে, এবং সেই জায়গাতে হচ্ছে আসলে গভর্নমেন্টের করণীয় কি আছে। কারণ একটা বড় বাজেটের ব্যাপার, আমাদের বাংলাদেশ ব্যাংক যে সমস্ত প্রজেক্টগুলোকে সাপোর্ট দিচ্ছে, আমি মনে করি এন্টার ইন্ডাস্ট্রিকে সেক্টর ওয়াইজ যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য টেকনোলজির যে একটা বিশাল একটা ঘাটতি আছে, এটাকে যদি আমরা এনহ্যান্স করতে না পারি তাহলে আসলে আমাদের অবশ্যই আমরা ফিরে আসছি একই আলোচনায়। আপনাদের সাথে আমি ফিরে এসে কথা বলবো, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। কথা বলছিলাম এলডিসি থেকে উত্তরণ এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমি আবার ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসছি। একটু জানতে চাবো এবার আপনার কাছ থেকে যে আমাদের যে বাংলাদেশে আসলে এতদিন ধরে যে শর্তে আসলে ঋণ পেয়ে আসছে, এই ক্ষেত্রেও কি কোনো প্রভাব পড়ার সুযোগ আছে নাকি? ধন্যবাদ। আসলে আমাদের এই যে ঋণ, আমরা যদি পুরো ঋণের প্রবাহটা দেখি, বিশেষ করে যে গত 10 বছরের যে ঋণের প্রবাহ, সেখানে আমি বলবো যে বাংলাদেশের যে বাজেট বাস্তবায়ন, সেখানে কিন্তু আসলে ঋণের যে বা এই আমাদের যে সমস্ত বৈদেশিক সাহায্য, সেটার গুরুত্ব কিন্তু মানে তুলনামূলকভাবে অনেক কমে গেছে। যদিও গত 2 বছরে বিশেষ করে যে করোনার সময়টাতে আমরা ঋণ নিচ্ছি বা উন্নয়ন সাহায্য নিচ্ছি, তো সেই জায়গাতে কিছুটা তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। কিন্তু তারপরেও যদি আমরা এই বিশেষ করে যে এসডিজি বাস্তবায়ন সেটার কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যদি সাহায্য আসে, তারপরেও অত বেশি সিগনিফিকেন্ট হবে না। তো সুতরাং আমাদের এখানে যে এই কঠিন শর্তে ঋণ নিতে হবে এবং সেই কারণে বাংলাদেশের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, বিষয়টা বোধহয় কতটা আছে, এটার গুরুত্ব আছে, কিন্তু অত বেশি বোধহয় পরিস্থিতি সেরকম নয়। আমরা আস্তে আস্তে আমাদের ভিতরের যে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, সেই জায়গাতে অনেক ভালো করছি। যদিও আমাদের যে কর, বিশেষ করে যে কর জিডিপি রেশিও, সেটি কিন্তু অত বেশি বাড়ছে না। কিন্তু অন্যান্য জায়গা থেকে যে আমাদের বিশেষ করে যে কর বহির্ভূত, বিশেষ করে যে আমাদের যে ডিরেক্ট ট্যাক্স যেটা, সেটির বহির্ভূত যে সমস্ত খাত, সেগুলোতেই কিন্তু আমাদের অভ্যন্তরীণ আয় যেটি, সেটি সরকারি আয়, সেটি বাড়ছে। যার ফলে এই জায়গাতে চ্যালেঞ্জ অত বেশি হয়তো হবে বলে আমার কাছে মনে হয় না। তবে একটা বিষয় আমাদের একটু চিন্তা করতে হয়, বিশেষ করে হিউম্যান রিসোর্স, যেটি হচ্ছে একটা ইন্ডিকেটর, মানে মানব সম্পদও কিন্তু এই 3টি ইন্ডিকেটরের একটি।
তো এই জায়গাতে যদি আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে করি, বিশেষ করে যে স্কলারশিপ বা যে সরকারি কর্মকর্তাদেরকে ভ্রমণ বা এই ধরনের যে সমস্ত সহায়তা গুলো আছে, বা তাদের সরকারি কর্মকর্তাদেরও স্কলারশিপ আছে, তো সেই জায়গাতে যদি আমরা একটু পিছিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা কিছুটা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়বো। তবে হ্যাঁ, এই সময়ের সাথে সাথে আমাদের একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট সেটি কিন্তু ক্রিয়েট করতে হবে, মানে আমরা আসলে কতদিন ধরে এই ধরনের সহায়তা পাবো সেটি একটি বিষয়। তবে সবচেয়ে বড় যে জায়গাটা আছে মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যে মেধাস্বত্ব, তো মেধাস্বত্বের জায়গাতেও আমরা অত বেশি হয়তো ভালো করছি না। আস্তে আস্তে কিন্তু আমাদের সেই জায়গাতে ভালো করতে হবে, মানে আমাদের দেশের যে যারা বিজ্ঞানী, যারা উদ্ভাবক, তাদেরকে আসলে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। সময়টা যদিও মানে এতটা মানে খুব দ্রুত আসলে এই মেধাস্বত্বের দিক থেকে ভালো করা যায় না, এটা কিন্তু সময় লাগে, কিন্তু আমাদের প্রস্তুতি যদি এখনই শুরু করি তাহলে জি, সেক্ষেত্রে ধীরে ধীরে হয়তো আমরা ওখানে পৌঁছতে পারবো। ভালো করবো। হ্যাঁ, অবশ্যই। এম এস সিদ্দিকী স্যার, আপনার কাছে আসছি, আসলে আপনার কাছ থেকে জানবো যে আসলে বিশ্বের অন্য যেসব দেশ স্বল্পোন্নত থেকে আসলে উন্নয়নশীল হয়েছে, এই দেশগুলোর কাছ থেকে আমাদের আসলে কি ধরনের শিক্ষা নেওয়া উচিত, বা কোনো ধরনের লার্নিং যদি থাকে যে যেটা শিখে হয়তো বাংলাদেশও ওরকম একটা পরিস্থিতিতে দাঁড়াতে পারবে? সেটা একটু তো টাচ করেছি, যেমন গার্মেন্টস, আমাদের গার্মেন্টস সেক্টর চ্যালেঞ্জের মধ্যে পড়বে ভিয়েতনাম থেকে। ভিয়েতনাম 15টি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে এবং ওরা গ্লোবাল মার্কেটের 60% মার্কেট অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসছে। এটা শুধু যারা গার্মেন্টস কেনে তারা না, যাদের কাছ থেকে তারা র মেটেরিয়ালস কেনে, যেমন চায়নার মতো দেশগুলোর সাথে ওরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। অর্থাৎ কম্পিটিটিভনেস কিন্তু শুধু গার্মেন্টস বিক্রি করে নাই। যে মুন্না তো ভালো ব্যবসায়ী, ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন। কম্পিটিটিভনেস হলো কেনার ভিতরে, র মেটেরিয়ালস কেনায় যদি আমরা ভালো রেটে কিনতে পারি তাহলে আমরা কম্পিটিটিভ হতে পারবো। বিক্রি বেশি দামে কিন্তু করা যাবে, গ্লোবাল মার্কেটে সিরিয়াস কম্পিটিশন। সুতরাং আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করি চায়না এবং ইন্ডিয়ার সাথে, তাহলে আমরা সস্তায় র মেটেরিয়ালস পাবো। র মেটেরিয়ালস পেলে আমরা কম্পিটিটিভ হবো। এরপরে আমরা বিক্রি করার সময় যদি ট্যাক্স না দিতে পারি, র মেটেরিয়ালস কেনার সময় ট্যাক্স দিলাম না, বিক্রি করার সময় ট্যাক্স দিলাম না, এই দুইটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমরা ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে চ্যালেঞ্জ ফেস করতে পারবো। শুধু তাই না, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটা করতে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার আগে আমাদের যে ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং দরকার, সেটা কিন্তু আমরা একেবারেই করিনি। আমাদের অনেক আগে, আমাদের অনেক পরে ভিয়েতনাম ডাব্লিউটিও তে জয়েন করেছে। আমরা কিন্তু ডাব্লিউটিওর একজন প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু ওরা যে ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলেছে, বাংলাদেশ কিন্তু ট্রেড ফ্যাসিলিটি মোটেই করে নাই। কিন্তু ভিয়েতনাম একেবারে চমৎকার করে প্রত্যেকটা কমিটমেন্ট ডাব্লিউটিওর সাথে করেছে, যাতে তাদের এই শুধু এক্সপোর্ট না, ডোমেস্টিক প্রোডাকশন ও কম্পিটিটিভ। আমাদের দেশে যে জিনিসপত্রের দাম অনেক বেশি, ঢাকা শহর ওয়ার্ল্ডের ওয়ান অফ দি কস্টলিয়েস্ট সিটি, আমরা যারা বিদেশ থেকে আসেন তারা বলেন। এইসব কারণ হচ্ছে এই যে আমাদের এই যে এনামলি ইন ট্রেড ফ্যাসিলিটেশন, ট্যাক্সের, যেমন ভ্যাটের ব্যাপারে যখন বলি আমরা, ভ্যাটের উপরে ভ্যাট ক্যাসকেডিং ট্যাক্স হয়। একজন 30% ভ্যাট দেন, আরেকজন ভ্যাট মোটেই দেন না। তো তাতে হয় কি, একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। আর মাহফুজ ভাইয়ের সাথে একটা শুধু এক জায়গায় দ্বিমত করবো যে আমরা ভালো ট্যাক্স কালেকশন করি। আমাদের রিজিয়নে সবচেয়ে কম ট্যাক্স কালেকশন হয় আমাদের, যেটা অ্যারাউন্ড 10% জিডিপি। এইটা আমাদের যে গ্রোথ রেট, আমাদের যে অলরেডি এখন যে স্ট্যান্ডার্ড ইকোনমির অবস্থা, আমাদের 20% উপরে চলে যাওয়া উচিত ছিল জিডিপি। এই জন্য অনেক অর্থনীতিক বলেন যে তোমাদের যে এত গ্রোথ হচ্ছে সেটার সাথে তো ট্যাক্স বাড়ছে না, লোকাল ট্যাক্স বাড়ছে না। তো লোকাল ট্যাক্স না বাড়া এটা একটা আমাদের প্রচন্ড রকম দুর্বলতা। সেই জায়গাটা কিন্তু আমরা অন্যদিকে যদি ফলো করে আমাদের ট্যাক্স সিস্টেমটাকে রিফর্ম করতে পারতাম, সেই এক্সপেরিয়েন্সটাকে যদি কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা এই সমস্যাগুলো, যেটা সম্ভাব্য সমস্যায় পড়তে যাচ্ছি, সেই সমস্যাগুলো পড়তাম না। যেমন আমি আপনার কাছে ফিরে আসছি, আমার একটু সময় স্বল্পতার কারণে একটু রাশিদুল করিম আপনার সাথে কথা বলতে চাবো। এম এস সিদ্দিকী স্যার কিছু বিষয় আসলে উনি জানালেন আমাদেরকে, আপনার কি মনে হয়, আপনি ওই বিষয়গুলোতে একমত, কি ভাবছেন আপনি? আমি ওনার সাথে একমত। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমাদের লোকাল মার্কেট, দেখবেন যে আমরা অনেক ম্যানুফ্যাকচার হচ্ছে লোকাল মার্কেটে কাজ করছে, কিন্তু একটা বড় অংশ ইম্পোর্ট করা হচ্ছে। এবং আপনি যদি টোটাল জিডিপি একটা বড় অংশ কিন্তু আমরা ইম্পোর্ট বেস, এর একটা অংশ হচ্ছে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করছি,
আরেকটা হচ্ছে আমরা ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করছি, অর্থাৎ স্থানীয় বাজারে কিন্তু আমাদের প্রায় যে 18 কোটি লোকের দেশ, এখানে কিন্তু একটা বড় অর্থনীতি কিন্তু রয়ে গেছে। সুতরাং আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে সামলানোর জন্য আমি মনে করি স্থানীয় উদ্যোক্তাদেরকে বা স্থানীয় শিল্পকে কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের ইম্পোর্টের উপর যে নির্ভরতা সেটা কিভাবে কমানো যায়, তাহলে কিন্তু একটা বড় একটা উইন্ডো ওপেন হবে। পাশাপাশি আমি মনে করি যে আমরা টোটাল এক্সপোর্ট একটা বড় অংশ কিন্তু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের উপর নির্ভরশীল। সুতরাং নতুন নতুন যে বাজারটা আছে, আমার সামনে দুজন অর্থনীতিবিদ আছেন যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে এশিয়ায় কিন্তু সবচেয়ে বড় অর্থনীতির সেন্টার পয়েন্ট হতে যাচ্ছে। সুতরাং এখানে যে নতুন মার্কেটের যে অপরচুনিটি গুলো আছে, বায়োলেটারাল এগ্রিমেন্টের যে ইস্যুগুলো আছে, এবং যে সমস্ত কাঠামোর মধ্যে আমরা এখনো অন্তর্ভুক্ত করা হয়নি, যে সুযোগগুলো আমরা পেতে পারি, এই বিষয়গুলো আসলে খুব জোরালো ভাবে ভাবতে হবে আমাদের সরকারকে, যাতে আমরা ওই নিকেশেট করে যে নতুন নতুন অপরচুনিটি আছে বা যে মার্কেটে আমরা এখনো অবস্থান করতে পারিনি, সেই মার্কেটটাকে যদি আমরা উন্মোচন করতে পারি, তাহলে আমাদের ব্যবসার যে একটা পরিধিটা আমরা গ্রাজুয়ালি বাড়াতে পারবো। এবং সবচেয়ে বড় কথা যেটা একটু আগে আমি বলে গেছি, যে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে একটা বড় বিনিয়োগের কথা চিন্তা করতে হবে। আমরা যেমন হচ্ছে বড় বড় কাঠামোগত উন্নয়নের জন্য চিন্তা করছি সরকারি জায়গা থেকে, আমি মনে করি এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য বিদেশি বিনিয়োগ যেমন আমরা চাই, যেটা সরকার খুব জোরালো ভাবে উদ্যোগ নিয়েছে, আমরা মনে করি স্থানীয় যে সমস্ত উদ্যোক্তারা আছে তাদেরকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, তাদেরকে কিভাবে নীতি সহায়তা দেওয়া যায়, তাদেরকে কিভাবে নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করার ক্ষেত্রে সরকারের এই বিশেষ অর্থ দিয়ে তাদের কিভাবে সাহায্য করা যায় বা পাশে দাঁড়ানো যায়, তাহলে আমি মনে করি যে আমাদের যে বিষয়গুলো আমি প্রথম রাউন্ডে বলে গেছি, আমাদের স্কিলের ইস্যুটা আছে, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে, আমাদের যে টোটাল এক্সপোর্টের যে ভ্যালুটা আছে বা সেখানে আমরা যে বেসিক প্রোডাক্টগুলি করছি, সেই জায়গাতে আমরা কিভাবে ভ্যালুয়েশনের জায়গাটাকে সত্যিকার অর্থে নিশ্চিত করতে পারবো, তাহলে আমি মনে করি যে চ্যালেঞ্জ গুলাকে আমরা হয়তো অতিক্রম করা একটা সাহস পাবো, শক্তি পাবো এবং এগিয়ে যেতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, বিট সংলাপে যাচ্ছি আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। কথা বলছিলাম এলডিসি থেকে উত্তরণ এবং সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে 3 জন বক্তা আছেন। আমরা যদিও শোয়ের শেষের দিকে চলে এসেছি, তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু সম্ভব তথ্য দিতে। আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, কোনো অ্যাডভাইস দেওয়ার থেকে জানাবেন। সেও তো গ্র্যাজুয়ালি হচ্ছে মানে এমকেএস ফিল করবে না এটাতে, তাই না? সেটাই তো, তারা তো সেটা বুঝতে চায় তারা মনে করে। আমি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে আসলে দেশে কিন্তু আসলে বিদেশি বিনিয়োগ অনেক কমে গেছে, এটার কি প্রভাব পড়তে পারে, এবং তার সাথে সাথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো ইনফরমেশন আপনি জানাতে চান। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের দেশীয় যে বিনিয়োগ, সেই জায়গাতে এই করোনার একটা প্রভাব পড়েছে। আর বিদেশি যে সরাসরি বিনিয়োগ, যেটাকে এফডিআই বলে, সেই জায়গাতেও বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। এটি মূলত বিশ্ব অর্থনীতির যে সংকুচিত হয়েছে করোনার প্রভাবে, তার কারণে এই করোনার আগে কিন্তু একটা ভালো এফডিআই ছিল বাংলাদেশে, তো সেটি আবার ব্যাক করছে আস্তে আস্তে, এবং বিশ্ব অর্থনীতি যেহেতু ঘুরে দাঁড়াচ্ছে, তো দেশের অর্থনীতিও, দেশের বাজারও বড়, তো এই জায়গাতে আশা করি সামনের দিনগুলোতে ভালো একটা অবস্থা তৈরি হবে। তো সব মিলিয়ে আসলে আমাদের প্রস্তুতি থাকতে হবে। মূলত এই যে বড় রকমের স্বীকৃতি যেটা 2026 সালে আমরা পেতে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের একটা বড় রকমের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে হবে, আমাদের পুরো ক্যাপাসিটি বাড়াতে হবে। আর সবচেয়ে বড় যেটি বিষয়, আমাদের শিল্পপতি যারা উদ্যোক্তা আছেন, তাদের একটু এখন চিন্তা করতে হবে যে আসলে আমাদের যে একটা সম্মানের জায়গা, যে আমরা একটা ভালো উন্নত মানের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট দিকে যাব কিনা, সেটা যদি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আসলে সুবিচার করতে পারবো না। প্রচুর ডাইভার্সিফিকেশন দরকার এবং হাই এন্ডের প্রোডাক্ট আসলে তৈরি করতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে রপ্তানি আয় অনেকখানি বেড়ে যাবে, আমাদের ক্যাপাসিটি বাড়বে, এবং সব মিলিয়ে আমাদের যে অর্থনীতির যে গ্রাজুয়েশন, সেই গ্রাজুয়েশনটা আসলে সাকসেসফুল হবে বলে আমার কাছে মনে হয়। তা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি সম্মানের সঙ্গে আর কি বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে পারবো। অবশ্যই। আমি সিদ্দিক স্যার আপনার কাছে আসছি, আপনি যদি কিছু জানানোর থাকে আমাদেরকে অবশ্যই বলবেন। হ্যাঁ, আপনি ফরেন এফডিআই দিয়ে শুরু করেছেন। এফডিআই আমাদের দেশে গত বছর নাকি $1 বিলিয়ন, $1 বিলিয়ন, আর
এই প্যান্ডেমিকের ভিতরে ভিয়েতনামে এফডিএ হয়েছে $12 বিলিয়ন বেশি। তো সুতরাং আমরা এবং আমাদের এই রিজিয়নে এফডিএ হচ্ছে লোয়েস্ট বাংলাদেশে। এটাকে কেউ বলেন যে আমাদের সব লোকাল ইনভেস্টমেন্ট থেকে আমরা ইয়ে করি, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট যদি না আসে ফরেন টেকনোলজিও আসে, আমরা নলেজ গ্যাদার করতে পারি না বিদেশ থেকে। কারণ আমরা তো একটা গ্লোবাল ভিলেজে আছি, পাশের বাড়িতে কি হয় সেটা যদি আমরা না ফলো করি বা তাদের থেকে যদি বেটার না হয় আমাদের অবস্থা, তাহলে আমরা গ্রামের ভিতরে সবচেয়ে গরিব থাকি। এবং আমরা যতই উন্নয়নের কথা বলি, কিন্তু আমাদের উন্নয়নের সাথে সাথে আমরা আমাদের দুর্বলতার কথা বলি। যেমন আমাদের আলোচনায় এসছে ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের এই রিজনে সবচেয়ে কম, এফডিআই আমাদের দেশে অন্যান্য দেশ থেকে কম, তাহলে বেশিটা কি করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক হচ্ছে, এটা নিয়ে নিশ্চয়ই একটা সিরিয়াস গবেষণা করার প্রয়োজন। আর সুতরাং আমি বলবো আসলে সবচেয়ে বড় কথা হলো একটা ডাইনামিজম দরকার আমাদের লিডারশিপে, যে আমরা আসলে এই পরিবর্তিত পরিস্থিতি, আমরা অলরেডি দ্রুত পরিবর্তন হচ্ছে, সে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা খাপ খাওয়াতে পারছি না, আমাদের অনেক দুর্বলতা। সেই জায়গায় আমরা যখন এলডিসি থেকে গ্রাজুয়েশন হয়ে যাবে তখন তো আরো বড় একটা চ্যালেঞ্জে পড়বো, অনেক বড় একটা কঠিন কম্পিটিশনে পড়ে যাবো। এখন তো আমরা একটু দুধভাত খেলায়, যে দুধভাত থাকে না ছোট ছোট বাচ্চা থেকে, আমরা এখন গ্লোবাল অর্থনীতিতে দুধভাত, এই দুধভাতের ট্রানজিশন থেকে যদি আমরা খেলোয়াড় হয়ে যাব, তখন কিভাবে খেলবো সেটার প্রস্তুতি আসলে আমাদের নাই। এই ব্যাপারে আমাদের মনোযোগ দেওয়া উচিত। অবশ্যই। আমি রাশেদুল করিম আপনার সাথে কথা বলে শেষ করব। এম এস সিদ্দিকী স্যার কিন্তু খুব ছোট করে হলেও খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আসলে আমাদের এফডিআইটা কি কারণে প্রয়োজন। আপনার মতামত জানতে চাবো এই বিষয়ে। আমি একটু পিছন থেকে বলি, সেটা হচ্ছে যে চায়নার যে বিশ্ব অর্থনীতির যে রাজনীতি, এখানে কিন্তু বাংলাদেশের একটা চমৎকার সুযোগ সামনে আসছে। আপনি দেখবেন যে এখন যতগুলো সেক্টর এক্সপোর্ট করছে সবারই কিন্তু প্রচুর অর্ডার আছে, যেখানে চায়না প্লাসের যে কনসেপ্ট 15-20 বছর আগে ভিয়েতনাম ক্যাম্বোডিয়ার সুযোগ নিয়েছে, আমরা সেই সুযোগটা হাতছাড়া হয়েছিল। এখন সেই সুযোগটা নিতে গেলে আমি মনে করি যে এসএমইদের যে কন্ট্রিবিউশন আছে জিডিপিতে প্রায় 25%, যেটা আমাদের প্রায় 31% নিয়ে যেতে হবে। এই জায়গাতে একটা বড় স্কেলে আমাদের সুযোগ বাড়বে, এবং সেক্ষেত্রে আমাদের যদি বিনিয়োগের যে বিষয়টা ইতিমধ্যে এসেছে, যে শুধুমাত্র বিদেশি বিনিয়োগ নয়, আমরা যারা স্থানীয় শিল্পের সাথে যারা আছে এবং যারা রপ্তানির সাথে আছে, সেখানে সরকারকে ভাবতে হবে যে অবকাঠামো উন্নয়নের জন্য যে বড় ধরনের একটা বিনিয়োগ সরকার করে যাচ্ছে, এই জায়গাতে হচ্ছে আমাদেরকে খুব দক্ষতার সাথে ফোকাস করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সামগ্রিকভাবে যে চ্যালেঞ্জের বিষয়গুলো আসছে আমরা অতিক্রম করার সুযোগ পাবো। এবং আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা সম্মান পেতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। এটি হচ্ছে আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। আমাদের তিনজন খুব গুরুত্বপূর্ণ বক্তার সাথে আজকে কথা হলো, জানতে পারলাম আমরা অনেক তথ্য। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করছি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনাকালীন সময় এখনো আছে, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, আর তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।